আজকে আমি আরো একটা নতুন জায়গায় যাচ্ছি, ত্রিপুরার ঊনকোটিতে। সেটা হচ্ছে ভাস্কর্যের জন্য বিখ্যাত প্রাচীন শৈবিক স্থান। অনেক পাথর কেটে কেটে খোদাই করা মূর্তি আছে, এগুলো আপনাদেরকে আজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে। তো আপনারা সাথে থাকুন, আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এবারে আমি পৌঁছে গেলাম ঊনকোটির এন্ট্রেন্সে। দেখাবো আপনাদেরকে কিভাবে টিকিট কেটে যেতে লাগে ভেতরে। এখানে ঢুকে একটা ভালো জিনিস জানতে পারলাম, কোনো টিকিট সিস্টেম নেই, জাস্ট এন্ট্রি করে ঢুকতে লাগে। তো এটাও আপনাদের জন্য একটা সুখবর। তো এবারে ঢুকে গেলাম ভেতরে, পুরোপুরি ঊনকোটির ভেতরে। কৈলাসহর হলো ভারতের উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরার চতুর্থ বৃহত্তম নগর এলাকা, যা উত্তর পশ্চিম ভারত বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত এবং ঊনকোটি জেলার প্রশাসনিক কেন্দ্র। এই শহরটি ঊনকোটি পাহাড় দ্বারা বেষ্টিত এবং ত্রিপুরার দীর্ঘতম নদী মনু এই শহরের মধ্য দিয়ে বয়ে চলেছে। বিশাল এক জায়গা নিয়ে ঊনকোটি বিস্তৃত। এখানে ভেতরে ঢোকার সময় আপনারা কোনো ধরনের খাদ্যদ্রব্য নিয়ে ঢুকতে পারবেন না। এখানে ফ্রুট জুসের দোকান আছে, সামনে খাবার দাবার কিছু কেনাকাটা করতে পারবেন, জলের বোতলও আপনারা পেয়ে যাবেন। তো আমি পুরো নিচে নেমে গেলাম। এবার অনেক বিশাল বিশাল পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জটাধারী শিব এবং 30 ফুট উঁচু কাল ভৈরবের মূর্তি। পাহাড় থেকে ঝর্ণার জল বয়ে নেমেছে নিচে, খুব সুন্দর একটা পরিবেশ। এই ঊনকোটিতে এছাড়াও রয়েছে গণেশ, দুর্গা, বিষ্ণু, রাম, রাবণ, হনুমান এবং শিবের বাহন নন্দীর মূর্তি। পুজোও দিচ্ছে কোনো কোনো লোকজন এখানে এসে। ঊনকোটির একটা প্রধান উল্লেখযোগ্য হল গণেশ কুণ্ড। কুণ্ড সংলগ্ন পাথরের দেওয়ালে দক্ষ হাতে খোদাই করা রয়েছে 3টি গণেশ মূর্তি। এদের ডান পাশে রয়েছে চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। ঐতিহাসিকদের মতে ঊনকোটির অভিনব ভাস্কর্য তৈরি হয়েছিল 8ম বা 9ম। শিবরাত্রি, মকর সংক্রান্তি এবং অশোকাষ্টমী মেলা ঊনকোটির বিখ্যাত উৎসব। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে ঊনকোটির তীর্থে অশোকাষ্টমী মেলা অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই মেলা অনেক বড়ভাবে অনুষ্ঠিত হয়। এই কুণ্ডর পাশেই সুন্দর পাহাড় বেয়ে ঝর্ণা নামছে, তাই একটু আনন্দ উপভোগ করছি। মানে 1 কোটি থেকে একজন কম ছিলেন, এর জন্য এখানটায় এই জায়গাটার নামই হয়ে গেল ঊনকোটি। তো আপনারা পুরোটা দেখেন, কিরকম লাগবে আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। এবারে আমি পাহাড় বেয়ে উপরে উঠে যাব। ঊনকোটি একটা প্রত্নতাত্ত্বিক স্থান। হিন্দু পুরাণের এই নামকরণের কাহিনীতে একটা উল্লেখযোগ্য লোকগাথার মূল চরিত্র হলো মহাদেব। পুরো পাহাড়ের উপরে আমি উঠছি, আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি। দেখুন, আপনারাও দেখুন, খুব ভালো লাগছে, একটা নিউ অ্যাডভেঞ্চার। সত্যি পুরো পাহাড়টা খাড়া, একদম একটু কনসিয়াসলি যেতে লাগবে। সাথে থাকবেন আপনারা। দেখি কিরকম, কতটুক যেতে পারি, উপরে পৌঁছতে পারি কি না পারি সেটা অবশ্যই থাকবেন আপনারা আমার সাথে, আর দেখবেন আমি পৌঁছতে পারি কি না পারি। উঠে যাচ্ছি মনে হয়, আর একটু বাকি, একটু রেস্ট নিয়ে নি। ফাইনালি পৌঁছে গেলাম একদম এন্ড। এই
সত্যি ভালো লাগছে, কিন্তু উঠার পর একটা আনন্দ, মানে কি বলবো, সাকসেস এরকম লাগছে। আর পরিবেশটা এত সুন্দর, পুরো পাহাড়ের উপর, পুরো ঘন জঙ্গল, পাথর খোদাই করা, মানে সবকিছু মিলে ওয়াও। আপনারা আসুন, ঘুরে যান, সত্যি ভালো লাগবে। দেবাদিদেব শিব একবার দেবতাদের নিয়ে ত্রিপুরার উপর দিয়ে বারাণসী যাচ্ছিলেন। মহাদেবকে নিয়ে দেবতাদের সংখ্যা ছিল 1 কোটি। সন্ধে হওয়ার পর রাত্রি যাপনের ব্যবস্থা হয় এই রঘুনন্দন পাহাড়ে। পথ পরিশ্রমে ক্লান্ত দেবতারা গভীর নিদ্রায় নিমগ্ন হলেন। পরের দিন সূর্যোদয় হওয়ার আগে সবার বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার কথা, কিন্তু মহাদেব ছাড়া অন্য কোনো দেবতাদের নিদ্রা ভঙ্গ হল না। মহাদেব বিরক্ত হয়ে একাই বারাণসীর উদ্দেশ্যে রওনা হলেন। গভীর নিদ্রায় সমাধিস্থ দেবতাদের কালনিদ্রা আর ভাঙল না এবং তারা অনন্তকালের জন্য পাথর হয়ে গেলেন। এই দেবতাদের সংখ্যা ছিলেন 1 কম কোটি, তাই এই জায়গাটার নাম হলো ঊনকোটি। আপনারা একবার ঘুরে আসুন, সত্যি ভালো লাগবে। অনেক সুন্দর শান্ত পরিবেশ, পাখির কলরব। যত পাহাড়ের উপরে উঠছিলাম একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সত্যি খুব ভালো লাগছিল। পাহাড়ের গায়ের তৈরি ভাস্কর্যের সৌন্দর্যের টানে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন ত্রিপুরার ঊনকোটিতে। আপনারাও আসুন আর মন ভরে দেখে যান, এই ঊনকোটির সৌন্দর্য উপভোগ করুন। সত্যি খুবই ভালো লাগবে, আপনাদের কথা দিলাম। উপরে উঠার পর একদম শান্ত পরিবেশ, খুব সুন্দর মনোরম দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো এবারে আমি পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি। বেস্ট সিজনটা হচ্ছে এটাই, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কেন কি বর্ষার সময় অনেক প্রবলেম হতে পারে বর্ষার সময়। তো আপনারা যদি আসেন এই টাইমেই আসবেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই টাইমে সত্যি ভালো লাগবে। আর আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে পাশে থাকবেন সবাই। নমস্কার দাদা, কোথা থেকে আসছেন? উড়িষ্যা থেকে একজন দাদা আসছেন, সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম আসছেন কি অনুভূতি? ফার্স্ট টাইম না? ঠিক আছে, ঘুরে আসুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনার। ঊনকোটি প্রথম এসছেন আজকে ঘুরতে? কিরকম লাগলো? খুবই ভালো। খুবই ভালো। কোথা থেকে এসছেন? আমবাসা, আমপাশা, জলের ডিস্ট্রিক্ট আমবাসা। আচ্ছা আমি চৈলাঙ্কা থেকে। আচ্ছা। এখানে ঊনকোটিতে আসার আপনার কোনো কি বিশেষ কারণ? আমি এখানটায় এসে দেখলাম আপনি পুজো দিচ্ছেন এখানে, তো এটা কিসের জন্য দিচ্ছেন একটু আমাদেরকে বলুন, যাতে দর্শকরাও জানতে পারে। মানে আমরা সবাই জানি এটা শিবের স্থান আর ভাস্কর্যের প্রতীক। তো আপনি যেহেতু এখানটায় এসে পুজো দিচ্ছেন, নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। তো আমার মানে খুব জানার আগ্রহ হচ্ছে, মানে কিসের জন্য আপনি এই পুজোটা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে অনেক। আমি নীতিশ সিংহ, আমার বাড়ি পাথারকান্দিতে। আমি একজন মণিপুরী নৃত্যের শিক্ষক তথা নর্তক এবং একজন সঙ্গীত শিল্পী। তো আমাদের মণিপুরী সমাজের রাসলীলা, শ্রীকৃষ্ণের রাসলীলাটা খুবই বিখ্যাত এক অঙ্গ। তো আমি একজন রাসধারী বলে তাকে, যিনি রাসলীলা পরিচালনা করেন, যিনি শিখান আর কি। তো আমি বিগত হাইলাকান্দিতে, সোনাপুর হাইলাকান্দির একটি গ্রাম, তাতে আমি একটি রাসলীলা পরিচালনা করে আসলাম 17 তারিখে। তো আমাদের পরম্পরাগতভাবেই আমাদের যারা রাসলীলা যারা পরিচালনা করি, রাসলীলা সম্পন্ন হওয়ার পর সূর্যাস্তের পূর্বে আমরা
ভগবান শিবের কোনো এক মন্দিরে গিয়ে আমরা দেখা করাটা একটা পরম্পরাগত পর্যায়ে আর কি, প্রথা আর কি। তো ভুলক্রমে আমি সেদিন 18 তারিখে সকালবেলা আমি রাসলীলা সমাপনের পর আমি শিব মন্দিরে দেখা করতে পারিনি। তারপর আমি আমার পাঠ শেষ, আমি ঘরে পাথারকান্দিতে ফিরে আসলাম। কালকে দুপুরে যখন 11:30 12টা নাগাদ বাজে একটু শুয়েছিলাম বিছানায়, একটু শুতে আমি মানে মোটামুটি তন্দ্রাভাব ঘুমিয়ে পড়েছি আর কি। হঠাৎ করে স্বপ্নে দেখলাম কি যে আমার বিছানার পাশে একটি আলমারি আছে, মানে গডরেজ আর কি, ওখানে একটা পাখি আর কি বসে বসে আমাকে বলছে কি, সেদিন রাসে গিয়েছিলাম আমি, আপনার রাস দেখতে সম্মুখে আপনাকে দেখা করতে পারিনি, পিছন দিক থেকে কিন্তু আপনাকে আমি দেখা করে এসেছি। আর যারা নাচছে, যারা অভিনয় করছে তাদের সঙ্গে কিন্তু আমি দেখা করে আসলাম। তো আমি আপনার সঙ্গে দেখা করে না করে কি থাকতে পারি এতদিন? আবার কবে কোন দিন রাস হবে, সেদিন দেখা হবে, তা আমি অপেক্ষা করে থাকতে পারছি না। আমি ঊনকোটিতে আছি, দেখা করতে পারবে কি? তারপর আমি হঠাৎ করে মানে আমারও মানে পায়ে কাঁপছে আর কি এখন কথাগুলো বলতে আর কি। হঠাৎ করে আমার শরীরে সমস্ত মানে শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, কেউ যেমন আমাকে মারছে পিটিয়েছে, এরকম একটা শরীরে নিঃশ্বাস অবস্থা শুরু করে দিয়েছে আর কি। তারপর আমি সঙ্গেই মনে পড়ে গেল যে আমি তো সেই কাজটি করিনি আমি, তাই প্রভু আমাকে আজকে আমাকে আজকে সেই যে পাখি সেটি আজকে পাখি স্বরূপে নিয়ে আসছেন। যদি পারি আজকে দর্শন করব, না হলে কালকে এসে দেখলাম যে গেট বন্ধ হয়ে গেছে। আমি কৈলাসহরে আমার আত্মীয়ের বাড়িতে থাকলাম, তাকে সকালে আমি উপর থেকে কৈলাসহরে আমার দায়িত্ব কর্তব্য মানে জীবন পালন করলাম। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আজকের আমার এক্সপ্লোর আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন আর জানাবেন। যদি আমার চ্যানেলের কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। আমি কিভাবে কোথায় যাচ্ছি, কি দেখাচ্ছি আপনাদেরকে একদম ইজিলি পেয়ে যাবেন আপনারা। সবাইকে অনেক 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 ভালোবাসা, সবাই আমার পাশে থাকবেন। এখানেই আজকে শেষ করছি। অতি সত্বর আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হচ্ছি। সবাই আমার পাশে থাকবেন।